আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি অধ্যায় ৫ আইসিটি প্রোগ্রামিং ভাষার উপর খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিব, যেই এমসিকিউ গুলো থেকে এই বছর এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো সবাই আমরা একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাই এবং ফ্রেন্ডদের মেনশন করে দেই যাদের আইসিটি ক্লাসটি প্রয়োজন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা মূল আলোচনায় চলে আসি, সময় নষ্ট করবো না। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। আবারও বলছি, খাতা কলম নিয়ে বসেন সবাই। খাতা কলম ক্যালকুলেটর সাথে নিয়ে বসেন। 50টা এমসিকিউ সমাধান করাবো, যেই প্রশ্নগুলো আমাদের 2023 সাল, 24 সাল, 25 সালে এসেছিল এরকম। ঠিক আছে, ব্যাখ্যা সহকারে সমাধান করাবো যেহেতু সময় বেশি লাগবে, এবং ক্লাসের পরে একটা এমসিকিউ কুইজ পরীক্ষা নিব। একটি এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে, এমসিকিউ, যেখানে আপনার 25টি এমসিকিউ থাকবে অধ্যায় 5-এর উপরে। অধ্যায় 5-এর উপর 25টা এমসিকিউ থাকবে। ক্লিয়ার? আর আমি টোটাল এমসিকিউ সমাধান করাবো হচ্ছে 50টি এমসিকিউ, ভেঙে ভেঙে বুঝিয়ে করাবো, যেটা আপনার এইচএসসি 2026 পরীক্ষায় আসতে পারে সেই অনুযায়ী। ঠিক আছে, আমাদের আপনাদের নতুন বই অনুযায়ী যেভাবে আছে সেভাবে পড়াবো। ওকে, ঠিক আছে, আমরা তাহলে দেখি প্রথম 25টার মধ্যে কার কয়টা হয়, তারপরে 25টার মধ্যে কার কয়টা হয়। আমি প্রশ্ন করার পরে আপনারা উত্তর দিয়ে দিবেন। আপনার প্রশ্ন করার পরে কি আপনারা উত্তরটা দিয়ে দিবেন। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দেই। নিয়মিত ক্লাস পেতে ক্লাসটি শেয়ার করে দেই। আমরা নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। ওকে,
25টা এমসিকিউ, আমি 25টার মধ্যে কার কয়টা হয় আমি দেখবো 25টার মধ্যে। আর সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দিই, আমরা নিয়মিত ক্লাস করা পেয়ে যাবেন তাহলে, ঠিক আছে? নিয়মিত ক্লাস নিব ইনশাল্লাহ। ওকে, এক নম্বর প্রশ্ন, সি প্লাস প্লাস ভাষাটি কত সালে উদ্ভাবন করেন কে? ভাষাটি উদ্ভাবন করেন কে? এটা আসছে 2024 সালের প্রশ্নে। আর 2023 সালে আসছিল সি ভাষা কে উদ্ভাবন করেন, সি ভাষাটা কে উদ্ভাবন করেন? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। একের উত্তর নাকি বলতেছেন গ। আচ্ছা আমি বলি, বিষয়টা একদম ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের সি ভাষাটা 1972 সালে উদ্ভাবন করেন হচ্ছে এই ড্যানিস রিচি। আর সি প্লাস প্লাস এটা হচ্ছে জন স্টাউটক। সি প্লাস প্লাস ভাষাটা উনি উদ্ভাবন করেন। তো যদিও বইটা আছে 1989 সালে, আমাদের 1989, আবার আছে 91ও আছে, দুইটাই লেখা আছে সাল। আর ঘিরোবাম রসম হচ্ছে পাইথন ভাষা উদ্ভাবন করেন। পাইথন, পাইথন ভাষা কে করেন? গিডোবান রসাম। আর অ্যাডালাপিস কি করেন? তিনি প্রথম প্রোগ্রামিং এর ধারণা দিয়েছেন। আমাদের যে প্রোগ্রামিং, অ্যাডা লাভলেস প্রোগ্রামিং এর ধারণাগুলো দিয়েছিলেন তিনি, ঠিক আছে? তো আমাদের এটা উত্তর কি হবে? সি প্লাস প্লাস ভাষাটি উদ্ভাবন করেন হচ্ছে জন স্টাউস্ট্রক। পার্থক্যটা বুঝতে পারছেন? সি ভাষা ডেনিস রিচি, সি প্লাস প্লাস জন স্টাউটক। সি ভাষা কি? ডেনিস রিচি। ভালো করে এটা ভুল না হয়, শুধু সি ভাষা ডেনিস রিচি, সি প্লাস প্লাস জন স্টাউটক। 25টার মধ্যে কার কয়টা হয় দেখবো। এরপর আসেন, নিচের কোনটি অস্থায়ী মেমোরি? এটা 23 সালেও আসছিল, 24 সালেও আসছিল, 25 সালেও আসছে এরকম প্রশ্নগুলো। ওকে, আপনারা অনেকেই তো এই প্রশ্নগুলো পড়েন তাই না, যে নিচের কোনটি অস্থায়ী মেমোরি? তো আমাদের অস্থায়ী মেমোরি গুলো আমি একটু বুঝিয়ে দেখি। আমাদের অস্থায়ী মেমোরি আছে কিছু কম্পিউটারে, কিছু স্থায়ী মেমোরি আছে, ঠিক আছে? কম্পিউটারে অস্থায়ী মেমোরি আছে, স্থায়ী মেমোরি আছে। তো অস্থায়ী যে মেমোরি গুলো রয়েছে, অস্থায়ী মেমোরি হচ্ছে আমাদের র্যাম, ক্যাশ মেমোরি, ভার্চুয়াল মেমোরি, এগুলো। আর স্থায়ী মেমোরি হচ্ছে রোম, ইউএসবি ড্রাইভ, হার্ড ডিস্ক, ডিভিডি, এগুলো হচ্ছে স্থায়ী মেমোরি। এটা হচ্ছে আমাদের অস্থায়ী মেমোরি। কোনগুলো? এই যে অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম, ক্যাশ, ক্যাশ মেমোরি, ভার্চুয়াল মেমোরি, রেজিস্টার, এগুলো। আর রোম, ইউএসবি ড্রাইভ, হার্ড ডিস্ক, ডিভিডি। সেই হিসাবে এই অস্থায়ী মেমোরি উত্তরটা হবে কি? র্যাম। তো যদিও এটা উত্তর র্যাম হলেও মনে রাখবেন আপনাদের পরীক্ষায় এই প্রশ্ন থাকবে না, কারণ আপনার সিলেবাস থেকে এই টপিকস বাদ দিয়েছে। 5.1 এইচএসসি আইসিটি বোর্ড 100 বই, যেটা বোর্ড বই 149 পৃষ্ঠা, দেখবেন এই টপিকস গুলো আগের এডিশনে ছিল, আপনাদের এডিশন থেকে বাদ দিয়েছে, এই টপিকস নাই। তৃতীয় অধ্যায়ের আমাদের এনকোডার, ডিকোডার, এগুলো বাদ দিয়েছে। অধ্যায় একে আবার কিছু টপিকস যুক্ত করেছে, যেমন আমাদের প্লেজারিজম টপিকস গুলো ব্যাখ্যা ব্যাখ্যা সহকারে ছিল না, এখন আবার আসছে। তার মানে কিছু কম বেশি টপিকস আছে। তো 5 অধ্যায়টা ছোট করেছে কিছু, তো সেই হিসাবে এই টপিকস আসবে না পরীক্ষায়, এগুলো করার দরকার নেই। তো পরীক্ষা আসলে আপনাদের তাও দেখাইলাম এটা। হ্যাঁ, অনেকে আপনারা পড়েন, অনেকেই আপনারা পড়েন
যে আপনাদের এগুলো বিভিন্ন জায়গায় পড়ানো হয়, গাইড থেকে পড়েন, টেস্ট পেপার থেকে পড়েন, এগুলো আসবে না। ঠিক আছে, ওকে। ওকে, এরপর আসেন তারপরের এমসিকিউটা দেখি আমরা। তাহলে এই প্রশ্নটা আমাদের আসবে না, স্থায়ী মেমরি কোনগুলো, যে হার্ড ডিস্ক, ডিভিডি, কিন্তু আমাদের এগুলো প্রশ্নগুলো আসবে না। এগুলো বোর্ড প্রশ্ন ছিল, তা আমি দেখাচ্ছি আপনাদের, একদম ক্লোজ দিয়ে দেখাচ্ছি। এগুলো পড়ার দরকার নেই, আপনার বোর্ড বই থেকে প্রশ্ন হয়, আপনার বইতে এগুলো নাই, এগুলো আসবে না। আবারও বলছি কি, এই প্রশ্নগুলো আপনাদের আসবে না, এগুলো স্কিপ করবেন, কোনো দরকার নেই। এগুলো পড়ে পড়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই, যেগুলো বলবো সেগুলো ফোকাস করবেন, তাহলেই হবে। ওকে, তারপর আসে প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোন মেমোরি, এরকম একটা আছে। প্রথমে আছে রেজিস্টার, তারপর হচ্ছে আমাদের এরকম করে থাকবে ভার্চুয়াল মেমোরি, ক্যাশ মেমোরি, এগুলো সব থাকে। তো আপাতত এগুলো আমাদের স্কিপ করেছে, এগুলো আমাদের স্কিপ। আগের বইগুলোতে ছিল, নতুন বইতে এডিশনে এই টপিকগুলো স্কিপ করেছে, বাদ দিয়েছে, দরকার নেই। এরপর আসেন, নিচের কোনটি উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে, এগুলো আছে, এটা বলেন। উচ্চতর ভাষা আপনার উচ্চ স্তর, এই ভাষাটাকে মেশিন ভাষায় রূপান্তর করবে, এটাকে কি বলা যায়? এটা হচ্ছে আমাদের অনুবাদক যন্ত্র, অনুবাদক যন্ত্র। আমাদের উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার অনুবাদক যন্ত্র আছে দুইটা। এক, কম্পাইলার, এই অনুবাদক যন্ত্র আছে। দুই, ইন্টারপ্রেটার, এই অনুবাদক যন্ত্রটা আছে, ইন্টারপ্রেটার। তো কম্পাইলার যেটা, এই কম্পাইলারটা আপনার একসাথে সম্পূর্ণটা একত্রে মেশিন ভাষায় রূপান্তর করে। আর ইন্টারপ্রেটারটা যেটা, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে, এক লাইন, লাইন বাই লাইন। তো এইখানে দেখেন উত্তর অনুযায়ী আমাদের আছে শুধু একটাই অপশন, কম্পাইলার। তো উত্তর হবে কম্পাইলার। পাঁচের উত্তরগুলো বুঝে বুঝে করার চেষ্টা করেন, আর 26-এ আসবে না। হ্যাঁ, এগুলো আমি স্কিপ করে দিচ্ছি। হ্যাঁ, 2001 আমাদের 25 সাল পর্যন্ত ক্রায়োসার্জারি খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল অধ্যায় 1-এ, কিন্তু এখন আর আপনাদের 26 সালে আসবে না, ক্রায়োসার্জারি টপিক বাদ। এরকম করে যেগুলো বাদ আছে সেগুলো পড়বেন না, যেগুলো অ্যাড করছে সেগুলো পড়তে হবে, কিন্তু আগের বোর্ডের সাথে তো মিলবে না। তাছাড়া আগের বোর্ডগুলোতে শর্ট সিলেবাস ছিল, আপনাদের তো ফুল সিলেবাস। ওকে, তারপর আসেন, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধন পদ্ধতিকে কি বলা হয়? নরমালি প্রোগ্রামের যে ভুল হয়, প্রোগ্রামের ভুল, এটাকে বলা হয় বাগ। প্রোগ্রামের ভুলকে কি বলা হয়? বাগ। আর ভুল সংশোধন করা, ভুল সংশোধন, তার নাম কি বলেন তো? ভুল সংশোধন করার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে ডিবাগিং। ডিবাগিং। প্রোগ্রামের ভুলকে কি বলা হয়? বাগ। আর ভুল সংশোধন করাকে বলা হয় ডিবাগিং। এনকোডিং ডিকোডিং কি? এনকোডিং হচ্ছে তথ্যটা লুকানো, গোপন করা। ডিকোডিং হচ্ছে লুকায়িত তথ্যটাকে স্বাভাবিক তথ্যে নিয়ে আসা। ওকে, অধ্যায় 6-তে আছে, এগুলো হচ্ছে অধ্যায় 6-এ বেশি আছে আমাদের। এনকোডিং ডিকোডিং ছিল 3 অধ্যায়ে, ওটা স্কিপ করছে। 6-এ অল্প একটু টপিকস আছে। ওকে, ভেরি গুড, অনেকেই পাচ্ছেন। ইয়াসিন, আব্দুল আহাদ, আবির, ওপি রহমান। ঠিক আছে, দেখি কতটুকু পর্যন্ত পারেন আপনারা। আমি কঠিন প্রশ্নে যাচ্ছি আস্তে আস্তে। দেখেন, এটা দেখেন, প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণ কোন প্রতীকটি ব্যবহার করা হয়? বৃত্ত, সামান্তরিক, রম্বস, রম্বস একটু ভালো হয় নাই, রম্বস,
আরেকটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। ওকে, একটা একটা করে বুঝাচ্ছি। বৃত্তর কাজ হচ্ছে সংযুক্ত, সামান্তরিকের কাজ হচ্ছে ইনপুট আউটপুট, ইনপুট এবং আউটপুট, এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আর এটা হচ্ছে প্রক্রিয়াকরণ, প্রসেস। প্রসেসিং মানে হচ্ছে প্রক্রিয়াকরণ। ওকে, তাহলে এটা উত্তরটা কি হবে? আয়তক্ষেত্র। এবার চিত্র আসলে কি এমসিকিউ পারবেন? ক্লিয়ার কিনা সবাই একটু জানাবেন। এটা কি চিত্র আসলে পারবেন কিনা? প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহার করা হয়? প্রক্রিয়াকরণ আসুক, অন্য কিছু আসুক, ক্লিয়ার? ওকে, 7 সি বলছে মোহন গোলদার। দেখছেন 7 সি না হবে না। 7 ডি ফারদিনেরটা রাইট, ইয়াসিনেরটা রাইট। মোহন গোলদার তার ক্ষেত্রে আরেকটু সতর্ক হতে হবে। হ্যাঁ, ওকে। এরপর আসেন, সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা? আমরা যেহেতু বাঙালি, আমরা সরাসরি কোন ভাষাটা বুঝতে পারি? বাংলা ভাষা। কম্পিউটার যেহেতু সকল কাজ 0-1 পদ্ধতিতে করে, মানে বাইনারি পদ্ধতিতে করে, তার মানে কম্পিউটার বুঝতে পারে হচ্ছে সরাসরি বাইনারি ভাষা। আর এই বাইনারি ভাষাটা হচ্ছে আমাদের মেশিন ভাষা। তা কম্পিউটার সরাসরি বুঝতে পারে হচ্ছে মেশিন ভাষা, অর্থাৎ সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করা হচ্ছে মেশিন ভাষা। আর এই মেশিন ভাষাটা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা, নিজের ভাষা। ওকে, এরপর আসেন, ভেরি গুড, অনেকেই পাচ্ছেন দেখি। নিচের কোনটি ডেটা টাইপ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ডেটা টাইপ গুলো কি কি আছে? আমি একটু গুরুত্বপূর্ণ ডেটা টাইপ গুলো লিখছি। ডেটা টাইপ, আমাদের অধিক গুরুত্বপূর্ণ ডেটা টাইপ 4টা দেখাচ্ছি। ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এই 4 ধরনের ডেটা টাইপ আছে। যেটা ক্যারেক্টার ডেটা টাইপ, অক্ষর ইনপুট দেয়, অক্ষর। অক্ষর। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। ফ্লোট হচ্ছে ভগ্নাংশ মান। ডাবলটাও ভগ্নাংশ মান নেয়। এখানে তাহলে ডেটা টাইপ কোনটা? শুধু একটা আছে, ডাবল। বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে ফাংশন। এগুলো হচ্ছে আমাদের ফাংশন, সি ভাষার ফাংশন। আমাদের প্রধান ফাংশন হচ্ছে, মেইন ফাংশন হচ্ছে এটা, প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলো হচ্ছে ফাংশন। আর ডেটা টাইপ আছে শুধু একটা, এখানে ডাবল ডেটা টাইপ। ক্যারেক্টার অক্ষর, ইন্টিজার পূর্ণ সংখ্যা, ফ্লোট ভগ্নাংশ, ডাবল ফ্লোট এবং ভগ্নাংশ, ডাবলটাও ভগ্নাংশ। এবং এইটাও মনে রাখেন, আচ্ছা এটা আপাতত এইটুকু ক্লিয়ার করে নেন, পরে আরো সামনে আরো বুঝাবো। এটাকে ক্লিয়ার করে নেন সবাই। 9 নম্বরটা উত্তর সি মোহন গোলদার, তার আরো ভুল হচ্ছে, আরেকটু প্র্যাকটিস করা লাগবে। 9 হবে বি। হ্যাঁ, শ্রাবণী পাল, আয়েশা আক্তার, হ্যাঁ, সাজ্জাদ হোসেন, এরা একটু পারছেন। বাকিরাও আস্তে আস্তে পারবেন, মাত্র তো শুরু হয়েছে, সমস্যা নেই। পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? একটু আগে বলছি 4 ধরনের ফরম্যাট আছে। যে আমাদের যে একটু আগে দেখালাম যে ক্যারেক্টার ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ, দেখেন ক্যারেক্টার ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ, ফ্লোট ডাটা টাইপ আর ডাবল ডাটা টাইপ। এটা একটু ভালো করে শিখে নেন। ক্যারেক্টার ডাটা টাইপ এটা হচ্ছে আপনার অক্ষর, ডাবল ডাটা টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা,
এটা শেখাচ্ছি কেন, এখান থেকে একটা এমসিকিউ থাকবেই। ফ্লোট ডেটা টাইপের জন্য ভগ্নাংশ মান, আর ভগ্নাংশটা একটু বেশি হলে তখন ডাবল দেওয়া যায়। এক্ষেত্রে একটু মনে রাখেন, অক্ষর ডেটা টাইপটা ক্ষেত্রে এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট সি, ওই ক্যারেক্টার থেকে সি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পার্সেন্ট ডি। আর ফ্লোট ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এফ। ডাবল ডেটা টাইপের হচ্ছে পার্সেন্ট এল এফ। এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এই যে ফরম্যাট স্পেসিফায়ার, এগুলো ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কোনটা কতটুকু জায়গা দখল করে। ক্যারেক্টার ডেটা টাইপ 1 বাইট জায়গা দখল করে। ডাবল ডেটা টাইপ ইন্টিজারে 4 বাইট জায়গা দখল করে। কয় বাইট? 4। ডাবল ডেটা টাইপ এটাও 4 বাইট জায়গা দখল করে, আর ডাবল ডেটা টাইপ হচ্ছে 8 বাইট। কোনটা কতটুকু ডাটা টাইপ বহন করে, জায়গা স্পেস কতটুকু স্পেস দরকার হয়, স্পেস কতটুকু বহন, স্পেস বা জায়গা দখল করে কতটুকু। একটু করে এমসিকিউ দেখাবো এগুলো থেকে। এইচএসসি পরীক্ষায় আপনি একটা এমসিকিউ পাবেন ইনশাআল্লাহ। এইচএসসি তে 1 নাম্বার দিবে, এখান থেকে একটা দেয় এমসিকিউ 1 মার্ক। ক্যারেক্টার ডাটা টাইপ অক্ষর, পার্সেন্ট সি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। 4 ধরনের ডাটা টাইপ: ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। ক্যারেক্টার ডাটা টাইপ হচ্ছে অক্ষর, ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট ডাটা টাইপ হচ্ছে ভগ্নাংশ, ডাবল ডাটা টাইপ হচ্ছে আমাদের ভগ্নাংশ। আমাদের ক্যারেক্টারের ক্ষেত্রে পার্সেন্ট সি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্ট টি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ফ্লোটের ক্ষেত্রে হচ্ছে পার্সেন্ট এফ হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার, ডাবলের ক্ষেত্রে পার্সেন্ট এলএফ হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। পার্সেন্ট এলএফ হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। বুঝতে পেরেছেন? এখন হচ্ছে আমাদের এরপর আমরা যেটা করব হচ্ছে এই যে ফরম্যাট স্পেসিফায়ার এবং কতটুকু জায়গা দখল করে। 1 মিনিট পড়েন সবাই, এক মিনিট একটু পড়েন। ওকে, এরপর আসেন হচ্ছে আচ্ছা, তাহলে এটা উত্তর কি হবে? তাহলে আমাদের এটা উত্তর হবে হচ্ছে যে এই দেখেন, তাহলে এটা ফরম্যাট পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হবে কি? পার্সেন্ট ডি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে পার্সেন্ট ডি। এটা একটু ভালো করে শেখানোর জন্য বলছি। হ্যাঁ, এটা একটু ভালো করে শেখানোর জন্য বলছি। এরপর আসেন ফ্লোট টাইপ ডেটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করে। এবার এটা আপনারা বলেন, এটা এটা কি হবে? মাত্র বলছি, এটা একটু কষ্ট করে আপনারা বলেন এটা কি হবে। মাত্র বলছি, এখন ক্লিয়ার করে নেন। হ্যাঁ, ওকে। যেহেতু একটু আগে বলছি 1 বাইট, 1 বাইট জায়গা দখল করে হচ্ছে আমাদের অক্ষর বা ক্যারেক্টার ডাটা টাইপ। 4 বাইট জায়গা দখল করে হচ্ছে আমাদের ইন্টিজার এবং ফ্লোট। 8 বাইট জায়গা দখল করে হচ্ছে ডাবল। তো ফ্লোটের ক্ষেত্রে বলছে ফ্লোট হবে 4 বাইট। এখন অনেকে বুঝতে পারেন না যে স্যার আসলে এগুলো দ্বারা কি বোঝায়, এগুলোর মানে কি। একটু বোঝাচ্ছি। তা আমরা যে সি ভাষায় যে ডেটা টাইপ গুলো গ্রহণ করব, যেমন একটা দিয়ে বোঝাচ্ছি কাজী ইকরা। কাজী ইকরা, তার নাম কাজী, এখানে তো কোনো সংখ্যা থাকবে না। কাজী ইকরা, এটা অক্ষর, অক্ষর থাকবে এখানে। ধরেন তার বয়স 19 বছর, পূর্ণ সংখ্যা। ফ্লোট, ধরেন তার ওজন, তার হাইট হচ্ছে 5 ফুট
2 ইঞ্চি। ওকে, ধরেন তার ওজন হচ্ছে 55 কেজি 375 গ্রাম, বা আরেকটু বেশি হইলে তখন আমরা ডাবল ডাটা টাইপটা গ্রহণ করি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে ভগ্নাংশ মান যে 5.5 ফুট একটু বেশি, বা 5.5 ফুট, 5 ফুট, 5.5 ফুট, এসব ক্ষেত্রে আমরা ফ্লোর ডাটা টাইপ গ্রহণ করি। দেখেন এখানে পূর্ণ সংখ্যা, এখানে শুধু অক্ষর, এখানে ভগ্নাংশ মান। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে। আবার স্ট্রিং এক্ষেত্রেও ডেটা টাইপ আছে এরকম 4 বাইট। ভেরি গুড, অনেকে পাচ্ছেন, আনোয়ার হোসেন, রহিম সালাহ। তারপর আসেন, তাহলে ডেটা টাইপ ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ডাবল। তো ডাবলের ক্ষেত্রে হচ্ছে এলএফ। কি হবে? এলএফ। ডাবলের ক্ষেত্রে হচ্ছে এলএফ, এল এবং এফ। আর পার্সেন্টটি হচ্ছে একটু আগে বুঝালাম ক্যারেক্টার, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টিজার এর জন্য, পার্সেন্ট এফ হচ্ছে ফ্লোটের জন্য, পার্সেন্ট এফ নাই। ওকে, 1D নাই কোথাও। আপনারা শুধু সঠিক উত্তরটা দেন, 12D রাইট। ওকে, এবার আসেন কঠিন এমসিকিউ দিতে চাই। এক্ষেত্রে ডাবল ডেটা টাইপের জন্য কয়বার জায়গা দখল প্রয়োজন? ডাবল। ডাবলের জন্য 8 বাইট। একটু আগে বুঝাইছি, এগুলো সব পরীক্ষা আছে, বিগত 23, 24, 25 সালের পরীক্ষায় আসছে এই প্রশ্নগুলো। এরপর আসেন, ওকে, তাহলে এবার একটু আমরা কঠিন এমসিকিউতে আসি। কঠিন এমসিকিউ অনেকেই তো পারেন না, অধ্যায় 5-এর এমসিকিউ একেবারেই পারেন না। চলেন অধ্যায় 5-এর এমসিকিউ পারা যায় কিনা একটু ঠান্ডা মাথায় কথা, যেগুলো যারা বুঝেই না একবারে, ঠান্ডা মাথায় কথাগুলো শুনি। আমরা একটু সবাই ঠান্ডা মাথায় কথাটা শুনি। 14 নম্বর থেকে একটু জটিল এমসিকিউ, হ্যাঁ 14 নম্বর থেকে একটু সিরিয়াস হয়ে যায় সবাই, একটু কঠিন এমসিকিউ যেহেতু একটু মনোযোগটা বাড়ায় দেয় সবাই। ওকে, এখানে দেখেন আয়ের মান কত? ওকে, আই আই সমান সমান 3। ওকে, আয়ের মান 3 নিলাম, 3। আই কত করে বাড়বে দেখেন তো? বাড়বে, ইনক্রিমেন্ট কত? 3 করে বাড়বে। 3 করে বাড়ান, 3, 6, 9, 12, 15, 18, 21 এভাবে যেতে থাকবে। কিন্তু এখানে বলছে আয়ের মান নেওয়া যাবে 20 বা তার চেয়ে কম, 20 অথবা তার চেয়ে কম মান নেওয়া যাবে, এর চেয়ে বেশি নেওয়া যাবে না। i is equal to 3। আয়ের মান নেওয়া যাবে 20 পর্যন্ত, আর i প্রত্যেক ক্ষেত্রে 3 করে বাড়বে। তো আমি ঠিক সেই নিয়মটাই অনুসরণ করে 3, 6, 9, 12, 15, 18 নিয়েছি। 21 নম্বরটা আসবে না, কারণ 21টা 20-এর চেয়ে বেশি হয়ে গেছে। তারপরে কি বলছে? প্রিন্ট আইসিটি। প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6 বার প্রদর্শন করবে। এটা কি ক্লিয়ার কিনা বলেন? পরীক্ষা হলে এটা এরকম এমসিকিউ দেখলে অনেকেই স্কিপ করে চলে যান, যে আমি এটা পারবোই না। দেখেন তো বুঝতে পারেন কিনা এটা। 14B ইজি আছে। এখন অনেকেই যারা পারেন একদম ইজি, যারা আসলে এটা পারেন এর তো তাদের কাছে একদম ইজি বিষয়। কিন্তু অনেকে এরকম কাহিনী দেখা বলছে, আরে এগুলো কি জিনিস, এগুলো কি সম্ভব নাকি, পারা যাবে নাকি, কোডিং একদম করি নাই, ওদের 5 বাদ। কিন্তু ওদের 5-এর আপনি সৃজনশীল বাদ দেন, এমসিকিউ গুলো তো করতেই হবে বাধ্যতামূলক। সিকিউ না হয় আপনি বললেন আমি দিব না ইচ্ছা, এমসিকিউ তো উপায় নাই, এমসিকিউ শিখতে হবে। ওকে, ঠিক আছে, এরপর আসেন, ক্লিয়ার হয়ে গেছে সবাই। এবার একটু কঠিন এমসিকিউতে যাই। নিচের কোনটি সঠিক চলক? চলক ঘোষণার কিছু নিয়ম আছে, আমরা কিছু সঠিক চলক দেখাই, কিছু ভুল চলক দেখাই, হ্যাঁ।
আইসিটি টপ এমসিকিউ দিলে ভালো হয় সুমাইয়া চৌধুরী, পরে দেখা যাবে এটা, আগে একটু পড়াই। হ্যাঁ, অনেকদিন পর আইসিটি ক্লাস নিতে আসছে, একটু পড়াই। ওকে, দেখেন সুমাইয়া দিয়ে বোঝাই, ধরেন সঠিক হচ্ছে এরকম, সুমাইয়া, আপনি স্পেস আন্ডারস্কোর দিয়ে 23 দিতে পারেন বা 20 দিলাম, অথবা সুমাইয়া কোন স্পেস না দিয়ে 18 লিখলাম, সমস্যা নাই। অথবা এই আন্ডারস্কোর সুমাইয়া আন্ডারস্কোর 2026 দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে আমাদের সঠিক চলক, এগুলো হচ্ছে সঠিক। তারপর তোমার স্যার ভুলটা তাহলে কোথায়? ভুলগুলো আমি এবার লেখা দেখাচ্ছি। ধরেন আপনি প্রথমে 20 দিলেন, পরে সুমাইয়া দিলেন, তাহলে হবে না, তাহলে সেটা ভুল। কেন? কারণ শুরুতে সংখ্যা আসতে পারবে না। এরপরে আবার আপনি এরকম করলেন যে প্রথমে সুমাইয়া লিখলেন, লেখার পরে একটা স্পেস দিলেন, দেওয়ার পরে এখানে লিখলেন 20, তাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। কেন? কারণ এখানে স্পেস দেওয়ার নিয়ম নাই, এখানে স্পেস দেওয়ার কোনো নিয়ম নাই। সঠিক চলক, ভুল চলকের ক্ষেত্রে স্পেস দেওয়ার নিয়ম নাই চলক ঘোষণার ক্ষেত্রে। এরপরে আরেকটা দেখাই, সুমাইয়া লিখলেন হচ্ছে অ্যাট দ্য রেট সাইন দিলেন, বা যোগ সাইন দিলেন, বা ভাগ সাইন দিলেন, বা হ্যাশ সাইন দিলেন, বা 23 পরে লিখলেন, এগুলো লিখলেন, এইসব সাইনগুলো দিলেন। 20 ঠিক আছে, কিন্তু এই সাইনগুলো দেওয়া যাবে না, এই বিশেষ চিহ্নগুলো দেওয়া যাবে না, এগুলো ক্রস, এগুলো দিলে চলক হবে না। এবং আরো একটা জিনিস বোঝাই, স্পেস দেওয়া যাবে না, এই বিশেষ ধরনের সাইন দেওয়া যাবে না, প্রথমে সংখ্যা দেওয়া যাবে না। এগুলো হচ্ছে সব আমাদের চলক ঘোষণা ক্ষেত্রে নিয়ম। এবং সংরক্ষিত শব্দ আছে সি ভাষায় 32টা, সংরক্ষিত শব্দ আছে 32টি, ওই শব্দগুলো ব্যবহার করা যাবে না। শব্দগুলো কি কি? যেমন ক্যারেক্টার, এগুলো ব্যবহার করা যাবে না। ইন্টিজার, ফ্লোট, ডাবল, তারপর হচ্ছে ইফ, ডু, হোয়াইল, ব্রেক, গো টু, এই শব্দগুলো ব্যবহার করা যাবে না চলক ঘোষণার ক্ষেত্রে। ঠিক আছে? তার মানে চলক ঘোষণার ক্ষেত্রে এই দেখেন, এই যে প্রথমে 1, এটা বাদ, প্রথমে 2 দিছে, আন্ডারস্কোর দেখ কিন্তু 2 দিছে, প্রথমে সংখ্যা বাদ, নাম 2, সমস্যা নাই, কোনো স্পেস নাই, তাহলে এটা সঠিক। আর এটা কেন এটা হলো না কেন? ক্যারেক্টার দেওয়া যাবে না কেন? কারণ ক্যারেক্টার সংরক্ষিত শব্দ, এই সংরক্ষিত শব্দ চলক ঘোষণায় ব্যবহার করা যাবে না। এটা ক্যারেক্টার হচ্ছে সংরক্ষিত শব্দ, এটা অন্য একটা শব্দ বোঝায়। তা সি ভাষার ক্ষেত্রে সঠিক চলকের নিয়ম হচ্ছে শুধুমাত্র আমাদের আন্ডারস্কোর সাইন ব্যবহার করা যাবে, মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, আর প্রথম দিকে সংখ্যা আসতে পারবে না। এই আন্ডারস্কোর সাইনটা দেওয়া কোনো সমস্যা নাই। এটা ক্লিয়ার কিনা জানাবেন। সি ভাষায় চলক ঘোষণার নিয়ম প্রায় সময় এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা 90%। হ্যাঁ, অনেকেই হয়তো বলবেন স্যার 15 ঘ উত্তর, ঠিক আছে 15 ঘ উত্তর, কিন্তু আমি যারা আধো আধো জানেন তাদের জন্য ক্লিয়ার করার জন্য একটু ব্যাখ্যা দিয়েছি। চলক কি? চলক বিষয়টা হচ্ছে আমাদের যে সি ভাষায় যে মানগুলো পরিবর্তন হবে, পরিবর্তনশীল যে মানগুলো থাকে সেগুলো হচ্ছে চলক। ওকে স্যার, আমি এই ফার্স্ট আপনার আইসিটি ক্লাস করছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বুঝান আপনি, বেস্ট লাগলো। সমস্যা নেই, ইনশাল্লাহ চেষ্টা করব আরো এইচএসসির আগে আরো কিছু ক্লাস নেওয়ার জন্য, কিন্তু আপনাদের এই বছর পুরো সময়ই পাই নাই কোনো ক্লাস নেওয়ার আইসিটি, তবে চেষ্টা করব এই বছর কিছু ক্লাস নেই এগিয়ে দেওয়ার জন্য। ওকে, এটা দেখেন, এইবার দেখি এটা কে বলতে পারে, এটা উত্তরটা কি হবে একটু বলেন, তারপর আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এটা কি হইতে পারে সম্ভাব্য বলেন। অ্যাডমিশন পেজে ক্লাস শুরু হবে হচ্ছে এইচএসসি পরে, বিজনেস স্কোয়ার থেকে আপনার ক্লাস করে আজ ফার্স্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ম্যানেজমেন্ট ফার্স্ট ক্লাস সেকেন্ড ফার্স্ট পেপারে তো নিয়েছি ক্লাস। আচ্ছা এগুলো নিয়ে পরে কথা বলবো, আপনার এখন ম্যানেজমেন্ট পড়ার সময় না। এস এর মান 2, অর্থাৎ সাম যোগফল 2 দেওয়া আছে। আই এর মান কত 1, আই লুপ হবে কত পর্যন্ত 10 এর কম, 10 এর সমান হলে হবে না, 10 এর কম। এখানে কি একটু ভুল করেছে নাকি 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ এখানে একটু মিস্টেক করে ফেলছে। হ্যাঁ এখানে একটুখানি একটা কারেকশন আছে, যে এই মানটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে এই মানটা এখানে একটু কারেকশন আছে। হ্যাঁ কারেকশনটা হচ্ছে এইটুকু, যে আয়ের মানটা আইটা লুপ হবে হচ্ছে 10 বা তার সমান এটা, আর আই প্লাস 1 প্রতি ক্ষেত্রে 1 করে বাড়বে, এস এস প্লাস আই। এবার আমি করে দিচ্ছি, মানে পুরো বিষয়টা হচ্ছে এরকম। প্রশ্ন অনুযায়ী আমাদের আই এর মান 1, আই লুপ হবে মানে মানে ইনক্রিমেন্ট হবে 10 পর্যন্ত। আই এর মান 1, আই লুপ হবে 10 পর্যন্ত, আই প্রতি ক্ষেত্রে 1 করে পারবে। এই তিনটা বিষয়। তার মানে আমি বুঝতে পারছি, যেহেতু আই এর মান 1 1 লেখেন, আই পারবে কত করে 1 করে, 1 করে বাড়ান, 1 এর পরে কত হয় 2 3 4 5, তারপর হচ্ছে এভাবে যাইতে থাকেন 6 7 8 9 10। ওকে, এ হচ্ছে আমাদের প্রথমত 10টা মান। এরপর বলছি কি, যে এই দেখেন এস এস প্লাস আই, এবার প্রত্যেকটা এস এর সাথে আমরা যোগ করব সবগুলো এস প্লাস আই আছে না, অর্থাৎ সামের সাথে ভেরিয়েবল গুলো যোগ। যোগ করেন, সবগুলো যোগ করব। এটা দ্বারা বোঝাচ্ছে যে সবগুলো যোগ করতে। 1 আর 2 যোগ করবেন সবগুলো ধাপে, 3 3 আর 3 6 6 4 10 15 21 28 36 45 36 45 55 55। তার সাথে এস এর মান কত দেওয়া আছে দেখেন তো, এস এর মান দেওয়া আছে 2 প্লাস এস এর মান 2, যেটা এস এর মান, তাহলে 55 আর 2 ইজ ইকুয়াল টু 57। দেখছেন, প্রথম থেকে দেখাই আবার। আই এর মান 1, আই লুপ হবে 10 পর্যন্ত, আই এর মান 1, আই লুপ হবে 10 পর্যন্ত, আর প্রত্যেক ক্ষেত্রে 1 করে বাড়বে। ওই 1 করে বাড়াচ্ছি আমি। এই যে প্রথমে লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে বলছি কি এস, এই যে এস এস প্লাস আই, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে যোগ হবে। যোগ করে দিচ্ছি, সবগুলো ফাংশনগুলো যোগ হয়েছে, যোগ করার পরে পাইছি 55। অর্থাৎ উত্তর যদি এস এর মান যদি বলতো এস সমান সমান 0, তাহলে 55 হইতো উত্তর, কিন্তু এখানে আমাদের এস এর মান দিয়ে দিছে 2, তাহলে 55 বের হইছে, আর এস এর মান এই 2 যোগ করছি, টোটাল 57। উত্তর হচ্ছে 57। এটা একটু কঠিন ছিল অনেক। ষোলোর ডি, হ্যাঁ ভেরি গুড 57। ওকে ঠিক আছে, এবার মিলেছে কিনা ক্লিয়ার করে নেন। ভেরি গুড, অনেকেই বুঝতে পেরেছেন। এরপর আসেন, এটা পারলে কি হবে বলেন তো দেখি, কে বলতে পারে দেখি আমরা এটা, এটা উত্তরটা কি হবে। কোনটি লজিক্যাল অপারেটর, আপনার লজিক্যাল অপারেটর চিনতে হবে। টোটাল লজিক্যাল অপারেটর আছে 3টা, এন্ড, অর, নট। এন্ড অপারেটর এর চিত্র হচ্ছে এরকম, অর অপারেটরের চিত্র হচ্ছে এরকম, নট অপারেটরের চিত্র হচ্ছে এরকম। ওকে, তাহলে এটা উত্তর হবে কি, এই যে লজিক্যাল অপারেটর, লজিক, এটা হচ্ছে অর, অর মানে যোগের কাজ করে, এন্ড কাজ করে গুণের, অর কাজ করে যোগের,
নট কাজ করে হচ্ছে পূরকের বিপরীত, এন্ড কিসের জন্য, এন্ড হচ্ছে যোগের কাজ, গুণের কাজ করে, এটা হচ্ছে বিপরীত কাজ করে, উল্টা। এটা হচ্ছে যে এটা গুণের কাজ করে, গুণ যোগ বিপরীত। ইজ ইট ক্লিয়ার? আর বাকিগুলো পরে বুঝাচ্ছি, যে এগুলো একটু পরে বুঝাচ্ছি আমি। এন্ড অর নট, হুম 17 বি। আর অনেক বলতে পারেন স্যার এগুলো হইল না কেন, এগুলো আরো নাম আছে। রিলেশনাল জানছেন, নাম শুনছেন? রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর টোটাল 6টা আছে রিলেশনাল অপারেটর, 6টা। কি কি দেখেন, রিলেশনাল অপারেটর গুলো হচ্ছে এই যে এরকম, ইকুয়াল 1, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন, ইকুয়াল, এই 6টা। ঠিক আছে, 1 2 3 4 5 6। তার মানে এটা হচ্ছে ইকুয়াল সমান সমান, নট সমান নয়, এটা হচ্ছে আমাদের, এটা গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। ক্লিয়ার কিনা? পরীক্ষা আসলে পারা যাবে কিনা একটু জানান। তো রিলেশনাল অপারেটর বলো, লজিক্যাল অপারেটর বলো, পারবেন? ওকে, কাজী ইকরাম, মোহন গোলদার, সুমাইয়া চৌধুরী, তাদেরও ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপর আসেন প্রোগ্রাম ডিজাইনের মডেলে 20 থেকে 40% সময় করা হয়, মানে ব্যয় হয় কোথায়? আমাদের এটা মেইন বইয়ের হুবহু লাইন থেকে তুলে দিচ্ছে, বোর্ড বইয়ের হুবহু লাইন থেকে তুলে দিচ্ছে, এটা বোর্ড বই থেকে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসছে। আমাদের ডিজাইন এবং কোডিং করতে 30 থেকে 40% সময় নষ্ট হয় ডিজাইন প্লাস কোডিং করার জন্য, আর 20 থেকে 40% সময় নষ্ট হয় হচ্ছে সেটা বিশ্লেষণ করতে। প্রশ্ন এই দুইটাই বলা আছে, 20 থেকে 40% প্রোগ্রাম, সেটা প্রোগ্রামটা বিশ্লেষণ করতে প্রোগ্রামের ক্ষেত্রে, আর 30 থেকে 40% প্রোগ্রামটা ডিজাইন প্লাস কোডিং করার জন্য। এটা আমার গত বছর আসছে, হয়তোবা এটা আপনাদের সময় আসতে পারে, যে 30 থেকে 40% সময় নষ্ট হয় কোন কাজে। ওকে, এগুলো মেইন বই থেকে আসছে। ওকে, আরেকবার একটা কঠিন এমসিকিউ, এটা দেখি কে সমাধান করতে পারেন। হ্যাঁ, এটা আয়ের মান 1, আই লুপ অফে 6 পর্যন্ত আই 1 করে বাড়বে, আয়ের মান 1, আই বাড়বে কত করে? 1 করে, 2 3 4 5 6, 6 পর্যন্ত। কয় পর্যন্ত দেখেন তো? 6 পর্যন্ত লুপ হবে, 6, এর বেশি যাওয়া যাবে না। ওকে, এরপর আসেন, ইফ I is equal to 4 continue printf HSC exam, তাহলে HSC এক্সামটা কয়বার ফলাফল প্রদর্শন করবে? এখানে দিও, দেখেন তো এখানে কন্টিনিউ দেওয়া আছে না, কন্টিনিউ স্টেটমেন্ট কোথায়? I, যদি I 4 হয় তাহলে কন্টিনিউ করবে, অর্থাৎ I কে বাদ দিয়ে দিবে, এটাকে বাদ দিয়ে দিবে। এরকম কন্টিনিউ দেওয়া থাকলে ওইটাকে স্কিপ করবেন, ওইটাকে বাদ দিয়ে দিবেন। তাহলে থাকে কয়বার? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। ঠিক আছে, কন্টিনিউ থাকলে কি করবেন? সেটাকে স্কিপ করে দিবেন। ইজ ইট ক্লিয়ার? আর যদি এইটা না থাকতো, ইফ i is equal to 4 কন্টিনিউ না থাকতো, তাহলে উত্তর হইতো 6 বার। যেহেতু এখানে কন্টিনিউ মানটা আছে, এই জন্য এই 4টা বাদ দিয়ে দিতে হয়েছে। যদি থাকতো ইফ i is equal to 3 4 কন্টিনিউ, দুইটা থাকতো, তখন 3ও বাদ দিয়ে দিতাম, 4ও বাদ দিয়ে দিতাম। যেহেতু এখন শুধু 4 আছে, এই জন্য 4টা স্কিপ করেছি। ওকে,
পরীক্ষায় যে হুবহু আসবে এরকম কিছু না, আপনার বুঝতে পারলে করতে পারবেন, বুঝতে হবে আপনাকে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এইটা পারবেন কিনা, এটা একটু নিউ আসছে, এটা নিউ, দেখি করতে পারেন কিনা, জানেন কিনা। ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন ইন্টিজার এ বি, বি এর মান হচ্ছে 10 আর এর মান হচ্ছে b%5। তাহলে ভালো করে দেখেন, এ আর বি পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, কি কি আছে এ আর বি। প্রশ্নে বলা আছে বি এর মান 10, এর মান কি বলা আছে এ সমান সমান b%5, এ সমান সমান b%5। তাহলে এর মানটা কত? তাহলে b%5 কত হয় আমরা দেখি। b%5 অর্থাৎ এই বি এর মানটা 10, এটাকে ভাগ করব 5 দিয়ে, 5 দুগুণে 10, ভাগশেষ কত থাকে 0। এই ভাগশেষ, এই যে আমাদের ভাগশেষ যে মানটা, ভাগশেষ, এই ভাগশেষ যে মান, এই ভাগশেষটাকে আমরা বলবো হচ্ছে পার্সেন্ট। তা সুতরাং আমরা বলতে পারি কি যে b%5 মানে হচ্ছে ভাগশেষ এর মানটা, পার্সেন্ট মানে হচ্ছে ভাগশেষ। তাহলে এর মান কত আসতেছে? তাহলে এর মান আসতেছে আমাদের হচ্ছে a = 0। ঠিক আছে? অনেকেই কনফিউজড হয়ে যায়, এটা উত্তরটা অনেকে মনে করে যে 2, না, এটা উত্তর হচ্ছে 0। তাহলে আমি আরেকটা যদি আপনাদের দেই একইভাবে, যে x সমান সমান 60, y সমান সমান x%8, তাহলে y এর মান কত? তখনও ঠিক একইভাবে করবেন, যে আমাদের এই 60 যে মানটা আছে আমাদের কত 60, 60কে ভাগ করবেন 8 দিয়ে। ওকে, ভাগ করি, আমাদের 60 ভাগ 8, 7 8 56, ভাগশেষ থাকে কত 4, এই 4 হচ্ছে আমাদের y এর মান। তাহলে y এর উত্তর কত? y সমান সমান 4, ভাগশেষ। পার্সেন্ট মানে হচ্ছে ভাগশেষ। Am I clear to you? Okay. বুঝতে পেরেছেন বিষয়টা? ওই যে সামিউল, তারপর হচ্ছে সাজ্জাদ, দেখি অনেকে ভালো পাচ্ছেন, দেখা যাচ্ছে ভেরি গুড। ওকে, ঠিক আছে। রাকিব আল হাসান রাব, এরপর আসেন এটা দেখেন, আয়ের মান 3, আই লুপ হবে 20 পর্যন্ত, আই 3 3, প্রিন্ট আইসিটি। আয়ের মান হচ্ছে 3, আই 20 পর্যন্ত লুপ হবে, প্রত্যেকবার 3 করে বাড়বে, বাড়ান, 3 6 9 12 15 18, এরপর আর যাবে না, কারণ 21 20-এর বেশি হয়ে যায়। প্রিন্ট আইসিটি, নরমালি এটা উত্তর হইতো। তারপর বলছে কি উদ্দীপকে প্রিন্ট আইসিটি স্টেটমেন্ট এর পূর্বে ইফ i = 12 এবং i = 18 কন্টিনিউ, এটা কন্টিনিউ ব্যবহার করতে বলছে। কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, কোথায় কোথায় 12, মানে 12-র মধ্যে কন্টিনিউ, 18-র মধ্যে কন্টিনিউ। ঠিক আছে, প্রিন্টের আগে কন্টিনিউ ব্যবহার করতে বলছে। কোথায় কোথায়? 12-র আগে কন্টিনিউ, 18-র আগে কন্টিনিউ। কন্টিনিউ মানে হচ্ছে ওইগুলো বাদ দিয়ে দেন। তাহলে আমাদের উত্তরটা থাকে কয়টা? 3 6 9 15, কয়বার? 1 2 3 4, 4 বার। যদি 12 এবং 18-র আগে যে কন্টিনিউ এই কথাটা বলা না থাকতো, উত্তর হইতো 6 বার। কিন্তু যেহেতু এখানে 12 এবং 18 এই দুইটা জায়গায় কন্টিনিউ বলা আছে, এই দুইটা মানকে স্কিপ করে দিবেন। ইজ ইট ক্লিয়ার? এই অধ্যায়ের এমসিকিউ গুলি তো কঠিন মনে হয়,
যে না অধ্যায় 5-এ সি প্রোগ্রামিং পারি না, তার মধ্যে এবার এই করে দেখলে ওরে আল্লাহ এগুলো কি দিচ্ছে, তাড়াতাড়ি করে সরাও। বা আপনি এই বন্ধু কি হবে এটা, ও বলে আমি তো এটা পারি না, ও বলে আমিও তো এটা জানি না। এই অবস্থা ক্লাসে দু একজন শিক্ষার্থী ছাড়া অধিকাংশ এটা পারে না। ওকে, ঠিক আছে, আশা করি এখন থেকে পারবে আপনি, আশা করি পারবেন না। ওকে, এরপর আসেন সি প্রোগ্রামিং ভাষা। আমরা জানি সি প্রোগ্রামিং ভাষা হলো, সি একটি কেস সেনসিটিভ ভাষা, সি একটি মধ্যম স্তরের ভাষা, সি একটি উচ্চ স্তরের ভাষা না। এক ও দুই। প্রশ্ন হচ্ছে সি ভাষাকে কেস সেনসিটিভ ভাষা বলা হয় কেন? কারণ এই সি ভাষায় ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এর মধ্যে পার্থক্য আছে। HTML এর কোনো পার্থক্য নাই। সি ভাষায় কেস সেনসিটিভ এই কারণে এখানে এই হাতের ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য আছে, এর মধ্যে পার্থক্য আছে, এটা দুটো এক জিনিস বোঝায় না। সি একটি মধ্যম স্তরের ভাষা, কারণ সি ভাষায় নিম্ন স্তরের বৈশিষ্ট্য আছে প্লাস কিছু উচ্চ স্তরের বৈশিষ্ট্য আছে, দুটার মিশ্রণ। ঠিক আছে, হার্ডওয়্যারের সাথে সংযোগ স্থাপন করা যায়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। মানে নিম্ন স্তরের বৈশিষ্ট্য আছে কিছু, উচ্চ স্তরের বৈশিষ্ট্য আছে কিছু, এই জন্য মিক্সটা। এই জন্য সি হচ্ছে মধ্যম স্তরের ভাষা, এটা উচ্চ স্তরেরটা হবে না। আশা করি 22 নম্বরটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন সবাই। ঠিক আছে, আমার কথা হলো এখন আপনার বই দেখে অনেকে উত্তর বুঝতে পারেন, গাইড দেখে অনেকে উত্তর বুঝতে পারেন, দেখতে পারেন। আমার ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বিষয়টা আপনি ভালো করে বুঝেন কিনা বোঝানো। ওকে, সি ভাষায় পার্সেন্ট কোন ধরনের অপারেটর? একটু আগে আপনাদের বলছি পার্সেন্ট দ্বারা কি বোঝায়। আমরা জানি সি ভাষায় 5টা অপারেটর আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং আরেকটা আছে আমাদের হচ্ছে, মানে ভাগটা তো উল্টো লিখে ফেলছি, স্ল্যাশ দিয়ে দিছি, ভাগ। আরেকটা হচ্ছে লাস্ট পর্যন্ত হচ্ছে আমাদের ইয়েটা ওই পার্সেন্ট, পার্সেন্ট। ঠিক আছে, তো এই যে এই পাঁচটাকে আমরা বলবো হচ্ছে তো আপনার সি ভাষার ক্ষেত্রে এই অ্যারিথমেটিক অপারেটর। সি ভাষায় কি এটা অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল বিষয়, যে এটার কাজ হচ্ছে যোগের কাজ, এটা হচ্ছে বিয়োগের কাজ, এটা হচ্ছে আমাদের গুণের কাজ, এটা ভাগের কাজ, এটা হচ্ছে ভাগ শেষ। এই পাঁচটাকে আমরা বলবো কি অ্যারিথমেটিক অপারেটর বা গাণিতিক অপারেটর। আমি কি বুঝাইতে পেরেছি এটা? কি ব্যাপার, এখানে আবার হেলিকপ্টার মিলন আসছে থেকে? এটা কার আইডি? এদের শিক্ষামন্ত্রী চলে আসছে, ক্লাসটা সব বন্ধ করে দেয় নাকি? ওকে, এরপর আসেন এই যেটা উৎস প্রোগ্রাম, এই উৎস প্রোগ্রামটাকে একত্রে একসাথে বস্তু প্রোগ্রামে রূপান্তর করবে, সেটা কি? সেটা হচ্ছে কম্পাইলার। এটা হচ্ছে একসাথে বা একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে, অর্থাৎ সোর্স থেকে আমাদের বস্তু প্রোগ্রামে রূপান্তর, উৎস থেকে। বা আরেকটা হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করে, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। আর অ্যাসেম্বলি ভাষাকে অ্যাসেম্বলার মেশিন ভাষায় রূপান্তর করে। 3 ধরনের অনুবাদক যন্ত্র, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার। অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষাটাকে মেশিন ভাষায় রূপান্তর করে, ইন্টারপ্রেটার উচ্চ স্তরের ভাষাকে লাইন বাই লাইন মেশিনে রূপান্তর করে,
কম্পাইলার উচ্চ স্তরের ভাষাটাকে একসাথে মেশিন ভাষায় রূপান্তর করে। এটা উত্তর হবে কি কম্পাইলার। দিস ইজ উত্তর হচ্ছে কম্পাইলার। এটাই তো আপনারা বলেন এতক্ষণ শিখলাম রিলেশনাল অপারেটর আছে টোটাল 6টি। কোনটা রিলেশনাল অপারেটর বলেন? 25 নাম্বারটা কে বলতে পারেন বলেন। এই 25টার মধ্যে 5টির কম ভুল হয়েছে কয়জনের বলবেন? 8টির কম ভুল হয়েছে কয়জনের বলবেন? 5টি না 4টি দেই। 4টির কম ভুল হইলে বেস্ট, 8টির কম ভুল হইলে গুড, এর চেয়ে বেশি হইলে ব্যাড। একজন আগেরটা বুঝতে পারেন নাই না? ওকে, তাই এটা উত্তর কি হবে? রিলেশনাল অপারেটর এটা না, এটাও না, এরকম চিহ্ন নাই, এইটা নট ইকুয়াল এটা। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। আর আগে যে প্রশ্নটা বুঝাইছি, আগের প্রশ্নটা এই যে উচ্চ প্রোগ্রাম থেকে একেবারে বস্তু প্রোগ্রামে মানে উচ্চ স্তরের ভাষা, এটাকে মেশিন ভাষায় রূপান্তর করে কে? এটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলার মানে স্যার ইন্টারপ্রেটার কেন হলো না? ইন্টারপ্রেটারও উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে একসাথে না, এক লাইন করে অনুবাদ করে। এটা বলতে আমাদের একসাথে বোঝাচ্ছে, একত্রে পুরো প্রোগ্রামটাকে উচ্চ প্রোগ্রাম থেকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কম্পাইলার। আর অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার এই তিনটা হচ্ছে অনুবাদক যন্ত্র। এই তিনটা, তার মধ্যে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে অ্যাসেম্বলার, উচ্চ স্তরের ভাষাকে লাইন বাই লাইন অনুবাদ করে ইন্টারপ্রেটার, কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটাকে মেশিন ভাষায় রূপান্তর করে হচ্ছে কম্পাইলার। ওকে, এরপর আসেন আমরা ওকে ওহো বলে না, এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন x প্লাস 15 এর মান কত? x ইজ ইকুয়াল টু 5। এখানে বলছে x প্লাস ইজ ইকুয়াল টু 15। এটা দ্বারা বোঝানো হয় যে এই x এর মানটা 15 এর সাথে যোগ করেন, অর্থাৎ x প্লাস 15 এটা করতে বলছে। তো x প্লাস 15, x এর মান কত? 5, 15 এর লিখলাম 20। এটা একদম ইজি ছিল। এই x প্লাস ইকুয়াল 15 মানে হচ্ছে এই x এর মানটা 15 এর সাথে যোগ করবে, তাহলে 5x এর মান, তাহলে 15 প্লাস 5 20। ইজি ছিল একদম। যদি এরকম থাকতো x মাইনাস ইজ ইকুয়াল টু 15, তখন করতাম কি 15 থেকে x এর মানটা বিয়োগ করতাম, 10 আসতো। যদি বলতো x গুণ ইজ ইকুয়াল টু 15, তখন x এর সাথে গুণ করতাম 15 এর মানটা, অর্থাৎ 5 গুণ 15, 5 15 75, তখন আসতো 10, বিয়োগ করলে আর যোগ করলে আসে 20। এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা আবার এটা এরকম করেন না যে এখানে যোগ আছে মানে এখানে বিয়োগ হয়ে যাবে, এরকম না, সাইড পরিবর্তন না। এটার মানে হচ্ছে এটা x প্লাস 15 প্লাস, এটা প্লাস ই বোঝাচ্ছে এটাকে। এটাকে সংক্ষেপে লেখা যায়
এক্স প্লাস ইজ ইকুয়াল টু 15। এই মানটাকে সংক্ষেপে এভাবে লেখা যায়। ইন্টারপ্রেটারের কাজ কি মাত্র বলছি। ইন্টারপ্রেটার হচ্ছে উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে এক লাইন করে অনুবাদ করে, রাইট। একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে না, সব ভুল একসাথে প্রদর্শন করে তাও না, ডিবাগিং ও টেস্টিং এর ধীরগতি সম্পন্ন তাও না। এই তিনটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কম্পাইলারের। এই তিনটা বৈশিষ্ট্য কি আমাদের কম্পাইলার এর। তাহলে 27 নাম্বারটা কি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন? ওকে, 27 উত্তর হচ্ছে এ। ভেরি গুড। নিচের কোনটি ভলেটাইল মেমোরি? ভলেটাইল মানে হচ্ছে অস্থায়ী, আর অস্থায়ী মেমোরির মধ্যে এখানে একটাই আছে, র্যাম অস্থায়ী মেমোরি, আর এগুলো হচ্ছে আমাদের স্থায়ী মেমোরি, এবং এগুলো আপনাদের সিলেবাসে এখন আর নাই। ঠিক আছে, এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই, ব্রেনে চাপ দেওয়ার কোনো দরকার নাই। ওকে, এইটা পারলে বলেন 29 নম্বরটা। 29 নম্বরটা একটু বলেন। ইন্টিজার কে, কে এর মান 7, কে 49 পর্যন্ত লুপ হবে, এই 49 এর নিচে পর্যন্ত, ঠিক আছে। ওকে, 49 এর কম, দেখেন কে ইজ ইকুয়াল টু 7, কে এর মান লুপ হবে 49 পর্যন্ত, তার চেয়ে বেশি যাওয়া যাবে না। আর প্রত্যেকবার কত করে বাড়বে? কে বাড়বে 7 করে, কে প্লাস 7। তো প্রথম মান 7, 7 করে বাড়ান, 14, 21, 28, 35, 42। 49 যাবে না, কারণ 49 সাথে সমান হয়ে যায়, এখানে এই সমান চিহ্ন নাই, এই জন্য এটা 49 যাবে না, 49 পর্যন্ত যাবে না, শুধুমাত্র এইটুকুই থাকবে, এই 42 পর্যন্ত থাকবে। এরপর আসেন প্রিন্ট এফ, প্রিন্ট করতে বলছে এই এক্সামের স্টেটমেন্ট এর পূর্বে ইফ কে 35 ব্রেক ব্যবহার করে, তাহলে এক্সাম লেখাটি কতবার প্রদর্শিত হবে? কিসের পূর্বে? এই 35 এর আগে ব্রেক করতে বলছে, 35 এর আগে বলছে কি যে এই স্টেটমেন্টের পূর্বে ইফ কে ইজ ইকুয়াল টু 35 ব্রেক, তো পূর্বে এই প্রিন্টের পূর্বে ব্রেক করতে বলছে, অর্থাৎ 35 এর পূর্বে এখানে ব্রেক করতে বলছে, এটা প্রিন্ট করার পূর্বে, এটা প্রিন্ট করার আগেই ব্রেক করতে বলছে। তাইলে এটা প্রদর্শন হবে, এটা প্রদর্শন হবে, এটা প্রদর্শন হবে, এটা প্রদর্শন হবে। 35 এর আগে প্রিন্ট করার আগে ব্লক করে ফেলতে বলছে, যে ব্রেক করো, তুমি এটা ব্রেক করে ফেলো। কোথার আগে? 35 এর আগেই। এটা তো আসবেই না, এর পরের মান একটাও আসবে না। তাহলে এই 7, 14, 21, 28 চারবার আসবে। আবারও দেখেন কে এর মান 7, কে মান বাড়বে 7 করে, 7, 14, 21, 28, 35 এরকম যেতে থাকবে। কিন্তু বলছে 35 এর পূর্বে, এখানে বলছে পূর্বে, যদি বলতো পরে, 35 যদি পরে বলতো, এখানে যদি ব্রেক করতো তখন 35 মানটা আমি নিতাম, কিন্তু এখানে ব্রেক করছে 35 এর পূর্বে, এই জন্য 35টা আসবে না। বুঝতে পারছেন? ওকে, এটা কি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? এটা একটু কঠিন ছিল, হ্যাঁ আমাদের এটা একটু কঠিন ছিল।
ম্যানেজমেন্ট সেকেন্ড এমসিকিউ ক্লাস কবে হবে স্যার? একেবারে 15 তারিখের পরে। আগামী হিসাব বিজ্ঞান পরীক্ষা পর্যন্ত কোনো কথা নাই, ওইগুলো পড়ার সময় আছে আপনার, কারণ মাঝখানে 5 দিন গ্যাপ আছে, 4 দিন গ্যাপ আছে। এটা একটু নিউ আসছে, এটা কে পারেন দেখি, এটা পারবেন কে একটু দেখেন, এটা একটু ভালো করে সতর্ক হয়ে যান। কে এটা একটু সতর্ক হয়ে যান। পাওয়ার 5 7 মোট 3 প্লাস 6/3 প্লাস ইন্টু 2 প্লাস 5। এটা তো এটা কিভাবে হবে দেখেন। প্রথমত এই যে মোটের কাজ কি একটু শিখাইছিলাম, মোট মানে হচ্ছে পার্সেন্ট। 7 মোট 3, এটা দ্বারা বোঝানো হচ্ছে 7% 3। তাহলে কিভাবে বের করতে হবে? 7কে ভাগ করেন 3 দিয়ে, 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 1। এই একটা হচ্ছে আমাদের পার্সেন্ট, এই একটা হচ্ছে কি পার্সেন্ট। অর্থাৎ এখানে 7কে 3 দ্বারা ভাগ করবেন, যে উত্তর আসবে ওইটা। ওকে, তাহলে আমরা বলতে পারি না পাওয়ার 5, এটার উত্তর আসে হচ্ছে 1, যে 1 আসছে। 7 মোট 3 এর উত্তর হচ্ছে 1। 7 মোট 3 মানে 7% 3, মানে হচ্ছে 7কে 3 দ্বারা ভাগ করে ভাগশেষটা লিখব। তাহলে এইটুকু আমাদের আর লাগবে না এখন। এখন আসে তারপরে, এখন দেখেন প্লাস 6/3, 6কে ভাগ করেন 3 দিয়ে, এখানে ভাগ বলছে, 3 দুগুণে 6। এটা আবার শুনুন না, এটা হচ্ছে এই 2, এই 2, এটা হচ্ছে ইয়া বলছে ভাগ, প্লাস 2, এটা হচ্ছে কি প্লাস, এটা গুণ আছে এখানে, গুণ 2 প্লাস 5। ওকে, এখানে 2 হলো কেন? কারণ এটা হচ্ছে 3কে 6কে ভাগ করব 2 3 দিয়ে, 3 দুগুণে 6, ভাগশেষ 0। এটা পাওয়ার 5 ওকে, এই পাওয়ার দ্বারা বোঝাচ্ছে পরের সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে, 5 এর উপর পাওয়ার 1, পাওয়ার 5 1 দ্বারা এটাই বোঝায়। প্লাস 2 দুগুণে 4, প্লাস 5 এর মান যা আছে তাই। ওকে, সমান সমান 5 এর উপর পাওয়ার 1 দিলে 5, 4 5 ইজ ইকুয়াল টু 14। কনফিউজ হয়ে যাবেন কোথায়? যে এটাই অনেকে ভুল করবেন, আর এইটাই অনেকে ভুল করবেন। আবার আমি যদি এরকম বলি যে পাওয়ার 4 2, এ দ্বারা বোঝায় কি জানেন? 4 এরপর পাওয়ারটা 2 হয়ে যাবে, অর্থাৎ 16। ঠিক আছে, পাওয়ার দ্বারা এটা বোঝায় প্রথম সংখ্যার উপরে পাওয়ার হয়ে যাবে দ্বিতীয় সংখ্যাটা। এই যে প্রথম সংখ্যাটা, তার উপরে দ্বিতীয় সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে, পাওয়ার। অনেক কঠিন ছিল এটা, এটা ক্লিয়ার কিনা জানাবেন। 30 নম্বরটা ক্লিয়ার কিনা বলবেন। এটা ভালো করে দেখেন, এটা ক্লিয়ার কিনা। এটা একটু কঠিন ছিল, হ্যাঁ, এটা একটু আমাদের কঠিন ছিল। ওকে, যারা শিখে নেন, এটা কাজে লাগবে। হ্যাঁ, মোনালিসা আক্তার, সুমাইয়া চৌধুরী, যারা একটু শিখতে চাচ্ছেন একটু সিরিয়াস হন। আনন্দ ফুর্তি তো অনেক করেছেন, অনেক সময় আছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস একটা নিজের সময় থাকে, প্রয়োজনের চেয়ে বেশি করা কোনো কিছু কিন্তু ভালো না। হ্যাঁ, যখন পড়াশোনায় সিরিয়াস হওয়া দরকার তখন সিরিয়াস না হলে পরে কিন্তু আফসোস করতে হয়, এবং ওইটা আর ফেরত আসবে না। হ্যাঁ, জীবনে সবকিছু আপনাকে সব সময় দিবে না।
ক্লাসে পরে পরীক্ষা নিব, দেখবো কিরকম পারেন। সি প্রোগ্রামিং এ একটি স্ট্রিং এর দৈর্ঘ্য, একটা স্ট্রিং এর থাকে না যে আপনার হচ্ছে একটা মান দেওয়া থাকে যে কতটুকু থাকবে, যে 60টি বা 50 শব্দ থাকবে, এর মধ্যে থাকবে। ওই স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে, বা এই মানের জন্য ফাংশনটি ব্যবহার করতে হবে স্টারলেন। এটা মুখস্থ রাখেন। স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য স্টারলেন, স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য কি স্টারলেন। আরেকটা হচ্ছে তুলনা, দুটি স্ট্রিং এর মধ্যে তুলনা, এজন্য স্টার সিএমপি। স্টার সিএমপি হচ্ছে আমাদের দুটি স্ট্রিং এর মধ্যে তুলনা, আর স্টারলেন হচ্ছে স্ট্রিং এর দৈর্ঘ্য। ক্লিয়ার? এই দুটো মুখস্থ রাখেন, এটা বইয়ের হুবহু লাইন থেকে তুলে দেওয়া আছে। এটা পরীক্ষায় হুবহু আসলে চলে আসবে, এটা হুবহু চলে আসবে আসলে। এরপর আসেন, হোয়াইল লুপের শর্ত কখন পরীক্ষা করা হয়? আমরা জানি হোয়াইল শুরুতেই থাকে, হোয়াইল থাকে হচ্ছে শুরুতে, এজন্য শুরুতে শর্ত চেক করা হয়। আর যেটা ডু হোয়াইল, ডু পরে হোয়াইল, অর্থাৎ প্রোগ্রামের শেষে, লুপের শেষে, লুপের শেষে হচ্ছে চেক করা হয় ডু হোয়াইলে। তাহলে লুপের শুরুতে হচ্ছে হোয়াইল, আর লুপের শেষে হচ্ছে ডু হোয়াইল। লুপের শুরুতে হচ্ছে আমাদের হোয়াইল, লুপের শেষে হচ্ছে ডু হোয়াইল। ক্লিয়ার? আর লুপের মাঝে হচ্ছে ইফ, ইফটা লুপের মাঝে দেখা যায়। লুপের শেষে আর লুপের শুরুতে, এটা একটু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? এই যে স্কোয়ার, এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি 3টে হেডার ফাইল দিয়ে যাই তার মান ফাংশন সহ। এস কিউ আর টি প্লাস পাও, প্লাস না দিয়ে করি, এটা কমা দিই। এরপর হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ, কোনিও। এগুলোর কোনটার জন্য কোন হেডার ফাইল একটু দেখে নেন, এটা শিখে রাখেন, লাগবে। এর জন্য math.h। আর এগুলোর জন্য হচ্ছে সবচেয়ে বেশি দরকার হয় যেটা studio.h। এটা হচ্ছে আমাদের গ্যাটস এর জন্য কোনিও.h, গ্যাটস। এই তিনটা ভালো করে খেয়াল রাখেন। হ্যাঁ, স্কোয়ার এবং পাওয়ারের জন্য math.h, printf, scanf এর হেডার ফাইল, এগুলো হচ্ছে আমাদের হেডার ফাইল। আর এগুলো হচ্ছে আমাদের এই যেগুলো, এগুলো হচ্ছে আমাদের ফাংশন। এই ফাংশনগুলোর জন্য এই ধরনের হেডার ফাইলগুলো ব্যবহার করা হয়। তাহলে স্কোয়ারের জন্য কি হবে? math.h। ক্লিয়ার? 50টা এমসিকিউ করাবো আজকে কিন্তু। হ্যাঁ, টোটাল 50টা এমসিকিউ আমরা করাবো আজকে। ওকে, উত্তর তো অনেকেই জানেন, মানে অনেকে পড়াশোনা করছেন, কিন্তু আমি একটু বোঝানোর জন্য বেশ সময় নিচ্ছি। আইইইই কর্তৃক কোন প্রোগ্রামিং ভাষা সর্বশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পেয়েছে? সেটা পেয়েছিল 2018 সালে। কারণ ওই ভাষাটা সহজ, সহজে প্রোগ্রাম তৈরি করা যায়, বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায়, অত্যন্ত সহজ, ঠিক আছে, এবং জনপ্রিয় বলা যায়। বিগিনারদের জন্য ওইটাতে ব্যবহার করে ওই ভাষাটা। আইইই কর্তৃক কোন প্রোগ্রামিং ভাষা সর্বশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পেয়েছে? সি, নো, জাভা, ফোরটান, পাইথন।
পাইথন ভাষাটা, ঠিক আছে। এবং পাইথন ভাষার লেখক ইয়াটা আবিষ্কারক কে? গিডো ভান রোসাম। এই ব্যক্তি আমাদের পাইথন ভাষার আবিষ্কারক। প্রোগ্রামিং ভাষায় এবং মেশিন লার্নিং প্রোগ্রামে ব্যবহার করা হয়। এটা মেশিন লার্নিং প্রোগ্রামেও এটা ব্যবহার করা হয়। এগুলো লাগবে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সব। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইজ ইট ক্লিয়ার? ওকে, আচ্ছা। সি প্রোগ্রামে ডেটা আউটপুটের জন্য ব্যবহৃত ফাংশন কোনটি? আউটপুট। সি প্রোগ্রামিং এ ডেটা আউটপুট। শুনেন, স্ক্যানের মাধ্যমে আমরা ইনপুট গ্রহণ করি, প্রিন্টএফ এর মাধ্যমে আমরা আউটপুট মান নেই। ইনপুট আউটপুট, স্ক্যানের মাধ্যমে ইনপুট, প্রিন্টের মাধ্যমে আউটপুট। আর সি ভাষার ক্ষেত্রে এই যে সামান্তরিক চিহ্নটা হচ্ছে ইনপুট আউটপুটের চিহ্ন, ঠিক আছে। ওকে, এরপর আসেন হচ্ছে আমাদের আউটপুট। এটা দেখেন, এইটা একটু নিজেরা পারবেন না, এটা গত বছর আছে ঢাকা বোর্ডে। এই প্রশ্নটা আসলে সিলেবাস বহির্ভূত ছিল, আমাদের সিলেবাসে ছিল না, সিলেবাস বহির্ভূত। দুই একটা প্রশ্ন আসা বলে কিছু করার নাই। দেখেন এখানে দেওয়া আছে কি, এক্স এর মান কত? 10, ওয়াই এর মান 20, আর জেড এর মান কি হবে? জেড ইজ ইকুয়াল টু এক্স এর চেয়ে যদি ওয়াই বড় হয়, অথবা এখানে বলছে প্রশ্নবোধক এক্স ইজ টু ওয়াই। এখানে কন্ডিশনালের এক্সপ্রেশনের ফলাফল কোনটি? তো জেড এর মানটা কত হবে? দেখেন এটা সত্য নাকি মিথ্যা। এক্স এর মান ওয়াই এর চেয়ে বড় নাকি ছোট? আমরা দেখতেছি এক্স 10, ওয়াই হচ্ছে 20, এটা দেখছি, তাহলে এটা মিথ্যা। মিথ্যা, তাহলে এক্স এর মান নেওয়া যাবে না। যদি সত্য হইতো তাহলে এক্স এর মানটা আমরা নিতাম, জেড এর মান। তাহলে এক্স এর মান হতো জেড এর মান কখন? সত্য হলে। আর এক্স এর মান হবে ওয়াই এর মানের সমান মিথ্যা হলে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে এটা অনেকেই এক্স তো এখানে আমাদের বিগ না, ছোট, ঠিক আছে। এক্স এর মানটা হচ্ছে আমাদের এখানে সংক্ষেপে দেখেন যে এই এক্স আর ওয়াই এর মধ্যে ওয়াই এর যদি এক্স এর মান বড় না, ছোট, মিথ্যা, স্টেটমেন্ট আসছে মিথ্যা। তো মিথ্যা হইলে এক্স এর মান জেড হলে সত্য হলে নিতাম, কিন্তু এখন হচ্ছে এই কি বলে জেড এর মান, এখন জেড এর মানটা চলে যাবে ওয়াই এর ক্ষেত্রে, ওয়াই এর মানটা নিব আমরা এখন আর এক্স এর মানটা নেওয়া যাবে না, যে যারা মিথ্যা, আমরা ওয়াই এর মানটা নিতে বাধ্য 20। এই আছে এই কন্ডিশন, এই ধরনের কন্ডিশন বা অপারেটর আপনাদের বইতে নাই, কিন্তু দিয়ে দিছে তারা। ওকে, আশা করি এই বছরে এরকম যে একটা প্রশ্ন করবে না, সময়ত পরীক্ষা এরকম সিলেবাস বহির্ভূত প্রশ্ন দিবে না। স্কোয়ারের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল মাত্র তো বুঝাইলাম না, ডাবল এসে পড়ছে প্রশ্নটা, ম্যাথ.h। অ্যাসেম্বলি ভাষায় ন্যামোনিক কোড কোনটি, যেটা অ্যাসেম্বলার বুঝতে পারে? আমরা অ্যাসেম্বলি ভাষায় কিছু শব্দ আমরা জানি, অ্যাড করা, তারপর হচ্ছে মাল্টিপল করার বিষয়গুলো, এগুলো আমরা বুঝি। আবার হচ্ছে আমাদের এই এক্স এর ক্ষেত্রে ডিভাইড, এগুলো আমাদের বিষয়গুলো অ্যাসেম্বলি ভাষায় বুঝে। অ্যাসেম্বলি ভাষায় এগুলো হচ্ছে সরাসরি বাইনারি ভাষাটা আমরা ব্যবহার করি না, এটা আমরা সরাসরি
বাইনারি ভাষাটা ব্যবহার করি না, যেন অন্ততপক্ষে তারা বুঝতে পারে। ঠিক আছে, তো এখানে আমাদের হচ্ছে যে আরো কিছু আছে, সাব করো, যেমন হচ্ছে সাবের সাথে কি করি আমরা, সাব, এটা যোগ, গুণ, ভাগ, বিয়োগ, এগুলো হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষার ন্যামোনিক কোড। তো এখানে দেখা যাচ্ছে আপনাদের এটা দ্বারা বোঝানো যে ডিভাইড মানে ভাগ করো, এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে। আর মেইন, রিটার্ন, ইন্টিজার, এগুলো হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহার করা হয়, সি প্রোগ্রামিং এ। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে বোঝানোর জন্য, তাদের বোঝানোর জন্য। এরপর আসেন, এই যে একটা কঠিন এমসিকিউ আসছে, একটু পর পর একটা করে কঠিন এমসিকিউ রাখছি, যেন আপনারা সহজ করার পরে কঠিন করতে পারেন। এটা কি হবে, এটা বলতে পারেন, দেখি কে বলতে পারেন 29 নম্বরটা সবার আগে। মেইন ইন্টিজার এ বি, এখানে বি হচ্ছে 125, আর এ হচ্ছে বি পার্সেন্ট 25, তাহলে এর মান কত? ওকে, আমরা বের করে দেখি। 125, এটাকে আমরা পার্সেন্ট করব, 25 দিয়ে ভাগ করে নিই, 5 25 125, ভাগশেষ তোমাদের শূন্য আসতেছে। এই শূন্যটা হচ্ছে আমাদের, এই শূন্যটা হচ্ছে কি পার্সেন্ট, পার্সেন্ট মানে ভাগশেষ। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 0। যদি এর মান 125 জায়গায় 130 দিত, তাহলে ভাগশেষ থাকতো 5, ওই ভাগশেষটাই আমাদের হচ্ছে এখানে এর মান, কারণ এই পার্সেন্ট মানে হচ্ছে ভাগশেষ। বুঝতে পারছেন তো? ভেরি গুড, অনেকে দেখি পারছেন। ফাউজিয়া, হেলিকপ্টার, মিলন, সুমাইয়া, সু, অনেকেই পেরেছেন, ভেরি গুড। এবার আসেন, এটা কি হবে, এটা কি হবে, এটা একটু হার্ড আছে। আই এর মান 3, আই 15 পর্যন্ত লুপ হবে, আই 2 করে বাড়বে। ওকে, 15 পর্যন্ত, 15 হচ্ছে 15 সমান যাওয়া যাবে, 15 বড় যাওয়া যাবে না, এটা শেষ, এটুকু আমাদের শেষ। ওকে, এরপরে বলছে কি, ইফ যদি আই এর মান 7 হয় এবং, এবং এটা হচ্ছে এবং, এটা হচ্ছে এন্ড স্টেটমেন্ট, এবং আই এর মান 12 চেয়ে বেশি হয়, তাহলে কন্টিনিউ। 7 হইলে কন্টিনিউ, 7 নেওয়া যাবে না, 7 ব্রাজিলের প্রতীক, আই এর মান 7 নেওয়া যাবে না, এবং 12 এর চেয়ে বেশি নেওয়া যাবে না। তো 12 এর চেয়ে বেশি আছে কি, 13 কাইটা দেন, 15 কাইটা দেন, এর চেয়ে বেশি নেওয়া যাবে না। তাহলে 7 নেওয়া যাবে না এবং 12 এর চেয়ে বেশি নেওয়া যাবে না। 3 5 9 11, কয়বার? 4 বার। এটা কি বোঝাচ্ছে, যে 12 এর চেয়ে বেশি নেওয়া যাবে না আয়ের মান। ঠিক আছে, এইটা কারা কারা বুঝতে পারছেন জানাবেন। প্রথমে আয়ের মান 3, 2 করে বাড়াইছি, 3 5 7 9 11 13 15 পর্যন্ত। এরপরে বলছে 7 হলে কন্টিনিউ, 12 চেয়ে বেশি হলে কন্টিনিউ, তাহলে 13 14 বাদ। ওকে, এরপর আসেন, লাইব্রেরি ফাংশনে গেটস এর হেডার ফাইল কোনটা, একটু আগে বলছি আপনাদের, এর বলেন এটা আপনারা, একটু আগে আপনাদেরকে বলছি এটা। একটু আগে এটা আপনাদেরকে বলেছি আমি। এটার জন্য হচ্ছে কোনিও ডট এইচ, এটা হচ্ছে হেডার ফাইল এই গেটস এর জন্য। এরপর আসেন, উচ্চ স্তরের ভাষা কোডকে মেশিন কোডে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় অনুবাদক প্রোগ্রাম কি কি? উচ্চ স্তরের জন্য না, উচ্চ স্তরের জন্য হচ্ছে অ্যাসেম্বলি ভার্ব, কম্পাইলার, ইন্টারপ্রেটার, যেটা হচ্ছে সম্পূর্ণ একসাথে করে, এটা লাইন বাই লাইন করে। উত্তর হবে কি 2 ও 3।
ক্লিয়ার? ক্লিয়ার স্যার, অনেক সুন্দর বোঝান আপনি, ধন্যবাদ। আপনি মনে হয় মোনালিসা আক্তার, আপনি মনে হয় আমার ক্লাস এটাই প্রথম করছেন না, আগে মনে হয় ক্লাস করেননি, বুঝতে পেরেছি। এরপর আসেন, সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? আমরা সফটওয়্যার তৈরি করি কিভাবে? সফটওয়্যার হচ্ছে ভাষা দিয়ে তৈরি করা হয়, ভাষা দিয়ে আমরা মূলত সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করি। এরপরে হচ্ছে আমাদের সফটওয়্যার তৈরির পরে কাজ হচ্ছে যে এই সফটওয়্যার গুলোকে আমাদের করতে হবে, যে নিয়ন্ত্রণ করতে হয়, বা হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করি না আমরা, সেটা হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। ওকে, প্রথমত ভাষা দিয়ে আমরা একটা সফটওয়্যার তৈরি করি, প্রোগ্রামিং ভাষা দিয়ে বিভিন্ন, এবং এই সফটওয়্যারের সাহায্যে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করি। ওকে, শেষ। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাসেম্বলার কিসের ক্ষেত্রে হবে? অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে অ্যাসেম্বলার, অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে অ্যাসেম্বলার। মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? সবার আগে বিট, যেমন 0 একটা বিট, 1 একটা বিট, তারপরে বাইট, এটা হচ্ছে 8টা বিট, 8টা বিট মিলিয়ে একটা বাইট। এরপরে 8 বাইট থেকে মেগাবাইট, কিলোবাইট, এভাবে যেতে থাকে। ওকে, এটা ইজি বিষয়, এইটা বলে দেখি। এইবার এটা কে পারেন দেখি, এটা নিউ আসছে, দেখি কে পড়তে পারেন এটা উত্তর। এবার 45টা পারেন কিনা দেখেন। এটা কি হবে উত্তরটা দেখেন তো একটু। এটা অনেকেই পারবেন না, তো আমি বুঝাই দিচ্ছি। m%3 এটা কি? 5%3 m এর মান, এই দুই হচ্ছে আমাদের পার্সেন্ট। ওকে, তার মানে m এর মান কত পাইলাম? তাহলে m সমান সমান 2। আবার এখানে কি বলছে? m এর মান 1 বাড়ান, m ইজ ইকুয়াল টু 2 প্লাস 1 সমান সমান 3। m এর মান 1 বাড়াইতে বলছে। ওকে, তাহলে উত্তর হচ্ছে আমাদের 3। যদি লাস্টে এইটা না দিত, এই যে এটা m সমান সমান m প্লাস 1, একের মান না বাড়াইতো, উত্তর 2 প্রদর্শন হইতো। কারণ 5 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 2। আর যেহেতু পরে একটা বলে দিচ্ছে m সমান সমান m প্লাস 1, মানে m এর মানটা 1 বেশি দেখান, 3। ঠিক আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? হোয়াই m এর মান 5 এর চেয়ে ছোট, যদি m এর মান 5 এর চেয়ে ছোট হয় প্রিন্ট করতে আইসিটি, তবে m এর মান 1 বাড়াইতে। তাহলে আইসিটি লেখাটি কয়বার প্রদর্শিত হবে? তাহলে আইসিটি লেখাটি আমাদের এখানে 5 এর ছোট হওয়া পর্যন্ত প্রিন্ট আইসিটি m এর মান 1 করে, একটু মিস্টেক হয়ে গেছে আমার এখানে, একটু মিস্টেক হয়ে গেছে, এটা করে নিই, যে m%3 ঠিক আছে, 5 3 দা ভাগ করে, 3 ওকে 3, ভাগশেষ থাকে 2, m সমান সমান 2, এটা রাইট। ঠিক আছে, m এর মান 2, এটা রাইট। এরপর আসেন, m 1 করে বাড়বে, m বাড়বে কত করে? 1 করে। আইসিটি লেখাটা প্রদর্শন করবে, 1 করে বাড়ান, 2 তার সাথে 1 বাড়ান, 3 তার সাথে 1 বাড়ান, 4 তার সাথে 1 বাড়ান, 5। কিন্তু এখানে বলছে যতক্ষণ পর্যন্ত, এখানে কি বলছে? হোয়াইল, যখন m এর মান 5 এর চেয়ে ছোট, ততক্ষণ পর্যন্ত আইসিটি প্রদর্শন করবে। তাহলে 5 নেওয়া যাবে না, 5 এর চেয়ে ছোট, অর্থাৎ 2 3 4। 2 এর ক্ষেত্রে একবার আইসিটি লেখাটা প্রদর্শন হবে, 3 এর ক্ষেত্রে আইসিটি লেখাটা প্রদর্শন হবে, 4 এর ক্ষেত্রে আইসিটি লেখাটা প্রদর্শন হবে। কারণ 5 এর চেয়ে ছোট আছে তিনটা, 2 3 4, 5 এর চেয়ে ছোট আছে।
এটা আনার দরকার নাই। এইটার উত্তর এইভাবে আসছে 3। ভালো করে দেখেন, m%3 অর্থাৎ 5% 3 m এর মান, অর্থাৎ m এর মান হচ্ছে 2, আর m এর মান 1 করে বাড়াবেন। 2 এর সাথে 1 বাড়লে 3, এর সাথে বাড়লে 4, এভাবে যেতে থাকবে। তবে 5 এর নিচে থাকলে প্রদর্শন করবে আইসিডি লেখা, একবার, দুইবার, তিনবার। এইবার ক্লিয়ার কিনা জানাবেন। এটা এইভাবে উত্তরটা। একটু পরে পরীক্ষা নিব, কে কত পাইছেন তখনই বুঝতে পারবো কে ব্রিলিয়ান্ট। ওকে, মুখের কথাই হবে না, কাজের মাধ্যমে দেখাইতে হবে। একটু পরে কিন্তু পরীক্ষা নিব, আর 5টা এমসিকিউ বোঝানোর পরে পরীক্ষা নিব আমরা। ওকে, স্ক্যানএফ এর জন্য হেডার ফাইল কোনটা? একটু আগে বুঝাইছি, স্ক্যানএফ এবং প্রিন্টএফ, এগুলো হচ্ছে আমাদের হেডার ফাইলগুলো, হচ্ছে ওই studio.h যেটা, এবং এগুলো হচ্ছে আমাদের ফাংশন। স্ক্যানের মাধ্যমে মান গ্রহণ, প্রিন্টের মাধ্যমে মান প্রদর্শন করা হয়। এইবার এইটা কি হবে লাস্ট, সবচেয়ে কঠিনের মধ্যে এটাই ছিল। দেখেন, ইনক্লুড studio.h মেইন ফ্লোট এর মান কত? 21.5। ফ্লোট বি মানে ভগ্ন সমান নেওয়া যাবে, বি সমান সমান 9.7। ফ্লোট সাম a প্লাস বি, সাম করব, প্রিন্ট করতে হচ্ছে সামেশন। ওকে, সামেশন করে দেন। ওকে, 21.5, 9.5, 21 আর 9 30, 31.2 শেষ। এইটুকুই তো সাম করতে বলছে, যেটা যোগ করতে বলছে, এ আর পি যোগ করে দিতে বলছে, করে দিলাম 31.2। এখন একটা কথা আছে, যদি ফ্লোট না বলে এখানে যদি ইন্টিজার বলতো, তখন আবার 31.2 ওই দশমিক মানটা আসতো না, কারণ ইন্টিজারে দশমিক আসে না, মানে পরের মানটা আসতো না। তবে নর্মালি এটা যোগ করতে বলছে, যোগ করে দিছি, এর মান আর বি এর মান যোগ করে দিছি। ইজি ছিল এটা, দেখতে একটু আতঙ্ক মনে হচ্ছিল। দুটি স্ট্রিং এর মাঝে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়? দুটি স্ট্রিং এর মাঝে তুলনা, যেমন হচ্ছে দুইটা স্ট্রিং এর মধ্যে হচ্ছে, ধরেন মোনালিসা, তার সাথে হচ্ছে আমার ধরেন বিজয়, এর মধ্যে আমি তুলনা করবো দুটো স্ট্রিং। ওকে, মোনালিসার বয়স, তারটা কত, তারটা কত। যদি সাপোজ মোনালিসার হচ্ছে বয়স 19, বিজয়ের বয়স 18, সেক্ষেত্রে যদি এ বড় হয় আউটপুট হবে হচ্ছে 1, আউটপুট আসবে হচ্ছে 1। কিন্তু যদি এরকম হয় মোনালিসার বয়স 18, বিজয়ের বয়স 18, যদি সমান হয় আউটপুট আসবে 0। যদি পরেরটা বড় হয় মোনালিসার 17, বিজয়ের 18, সেক্ষেত্রে -1। এই যে এই একটা স্ট্রিং, এই একটা স্ট্রিং, এই একটা স্ট্রিং, এই দুইটা স্ট্রিং এর মধ্যে আমি যে তুলনা করলাম, এই তুলনা করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে এই যে এটা সিএমপি স্টার সিএমপি। এখানে ইএমপি সবচেয়ে উত্তর হচ্ছে সি, এটা সি হবে। হ্যাঁ, স্টার সিএমপি। আর স্টারলেন হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, একটা স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে
তুলনা করার জন্য, দুটোর মধ্যে তুলনা করার জন্য ব্যবহার করা হয়। এটা মেন বই থেকে হুবহু বোর্ড বই থেকে আসছে, বোর্ড বই থেকে তুলে দিচ্ছে লাইন। বোর্ড বইটা ফলো করবেন সবাই, ঠিক আছে? স্টার, সিএমপি আর স্টারলেন। ওকে, অনেকক্ষণ পড়াইছি। এটা কোনটা সঠিক চলক বলেন, কোনটা সঠিক চলক? সঠিক চলক কোনটা হবে? এটার সঠিক চলক কোনটা হবে? ঠিকই তো আছে, সমস্যা নেই তো কোনো। নিজের কোনটি সঠিক চলক? এই দেখেন, এইচএসসি এক্সাম, তার আগে কি আছে? স্পেচ। এই যে এখানে স্পেস আছে না, এই জন্য এটা হবে না। ইন্টিজার, ইন্টিজার হচ্ছে সংরক্ষিত শব্দ, এগুলো হবে না। এট দ্য রেট এই চিহ্ন দেওয়া যাবে না, তাহলে এটাই সঠিক উত্তর। আন্ডারস্কোর দেওয়া যাবে, এই আন্ডারস্কোর দিলে সমস্যা নাই, যে ফাইনাল আন্ডারস্কোর এটা দেওয়া যাবে, আন্ডারস্কোর চিহ্ন সমস্যা নাই। তো উত্তর হচ্ছে 2 নম্বরটা। সি ভাষায় সমজাতীয় মানে একই রকম ডেটা সংরক্ষণ করে কোনটি? এটা অনেকবার আসে, কতেও আসে, অ্যারে। এটা একটু ভালোভাবে মুখস্থ রাখেন, অ্যারে 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 এটা আসে। সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণ কতে আসতে পারে, এমসিকিউ আসতে পারে। একই রকম ডেটা সংরক্ষণ করছে অ্যারে। যেমন আপনার কলেজের 1000 শিক্ষার্থীর আইসিডি নাম্বার একই রকম চলো অ্যারের মাধ্যমে করে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রসেসিং চিহ্ন কোনটা? প্রসেসিং, এই যে গোল চিহ্নটা হচ্ছে সংযোগ, এটা হচ্ছে প্রসেসিং মানে প্রক্রিয়াকরণের চিত্র, প্রক্রিয়া। এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, এটা হচ্ছে ইনপুট আউটপুট। এটা উত্তর হবে কি? বি নম্বরটা। 51 হবে বি। প্রত্যেক প্রোগ্রামের সংগঠন কয়টি অংশ? প্রত্যেকটা প্রোগ্রামের ইনপুট, প্রসেসিং এবং আউটপুট, এই তিনটা স্তর আছে আমাদের। ইনপুট, প্রসেসিং এবং আউটপুট, তারপরে স্তর। সংগঠনের অংশ হচ্ছে তিনটি, লাস্ট। এটাই আমাদের শেষ এমসিকিউ আজকের। ওকে, সি ভাষায় এক্সপ্রেশন এক্স পাওয়ার 3 টু 5% টু 3, এখানে +3, এখানে এক্স এর মান কত? কি কি আছে? পাওয়ার 3 টু 2 প্লাস 5% টু +3। শেষ এমসিকিউটা উত্তর কে দিতে পারে দেখি? এই লাস্ট এমসিকিউটার উত্তর কে দিতে পারে? ওকে, আমাদের এমসিকিউ পরীক্ষা নিব আমরা এখন, আমরা লিংক দিয়ে দিব, সবাই পরীক্ষা দিবেন, ঠিক আছে? ওকে, দেখেন কার কার উত্তর সাথে মিলে। পাওয়ার মানে প্রথম সংখ্যার উপর দ্বিতীয়টা পাওয়ার হয়ে যাবে, 3 পাওয়ার 2। 5% টু 1, কেন? কারণ 5 কে যদি আপনি দুইটা ভাগ করেন, 2 দুগুণে 4, ভাগশেষ থাকে 1, 3 যেমনি আছে এমনি থাকবে, 9 আর 1 10 আর 3 13। ওকে, এ হচ্ছে আমাদের আজকের এমসিকিউ ক্লাস অধ্যায় 5 আইসিটি এর উপর। এখন একটা এক্সাম দিয়ে সবাই নিজেকে প্রমাণ করবেন। আমরা ঠিক 2 মিনিট পরে একটা এক্সামের লিংক দিচ্ছি।
ওকে, এই টাইপ করেছে হচ্ছে আমাদের আসিফ, সে হচ্ছে প্রোগ্রাম ডিজাইনার এবং হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্লাইড মেকার, ভালো স্লাইড করতে হবে। পুরো স্লাইডটাই করছে এই এমডি আসিফ হোসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা অন্য একটা অধ্যায়ের উপর এমসিকিউ ক্লাস দেব, আইসিটি। আসসালামু আলাইকুম।